কমন ড্রাগস এন্ড ইটস ডোজ ক্যালকুলেশনটা আমরা দেখি, যে পেডিয়াট্রিক ড্রাগস এন্ড ডোজ ক্যালকুলেশন, এটা অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা আলাদা আলোচনা করব। এখানে আমরা কিছু কমন ড্রাগস এর ডোজ ক্যালকুলেশন ফর্মুলাটা আমরা দেখাচ্ছি। তো থ্রি টাইপস অফ ড্রাগস আর কমনলি ইউজড ইন পেডিয়াট্রিক ওপিডি। ওপিডির আলোচনাটা করি, তারপরে আমরা ইনডোরে যাব। ওপিডি তে ড্রপ, সিরাপ, ট্যাবলেট অর ক্যাপসুল, তিন ধরনের ড্রাগ পাওয়া যায়। যে ড্রাগস যে গুলো আছে এগুলো তিন ভাবে ব্যবহার হয়। তো বয়স যদি 1 মান্থ টু 6 মান্থ, এই ক্ষেত্রে ব্যবহার হয় কি, মানে ড্রপ। যাদের বয়স 1 মাস থেকে 6 মাসের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে সিরাপের মধ্যে অনেক বেশি পরিমাণ থাকে। ড্রপ আর সিরাপের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি ড্রপের মধ্যে অল্প পরিমাণ লিকুইডের মধ্যে ড্রাগ কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, হ্যাঁ। আর সিরাপের মধ্যে দেখা যাচ্ছে লিকুইডের পরিমাণটা একটু আহ, বেশি থাকে, সেজন্য বাচ্চাদেরকে খাওয়াতে সমস্যা হয়। সেজন্য বাচ্চা যাদের বয়স কম, 6 মাসের কম, মানে 1 মাস থেকে 6 মাসের মধ্যে, তাদের ক্ষেত্রে যদি কোনো ড্রাগ দেওয়া হয়, সেটা যদি ড্রপ ফর্মুলা থাকে, তাহলে তাকে ড্রপ ফর্মুলাতে দেওয়া হবে। আর যদি 6 মাস থেকে 6 বছর বয়সের মধ্যে দেখা যায় সিরাপ, 6 বছরের পরে যদি বাচ্চা ট্যাবলেট ক্যাপসুল এগুলো যদি খাইতে পারে, তাহলে তাকে ট্যাবলেট ক্যাপসুল দেওয়া হবে, আর না পারলে তাহলে তাকে সিরাপ দেওয়া হবে। এখানে একটা মানে ড্রপ ড্রপের একটা ছবি দেওয়া হলো, দেখেন। এখানের মধ্যে একটা চামচ দেওয়া হলো, হ্যাঁ, 1 TSM আমরা যেটা বলি, একটা টি স্পুন যেটাকে বলা হয়। এখানে ওষুধের সাথে যে চামচটা দেওয়া হয়, সেটাকে 1 TSF বলা হয়। এখন এই চামচটার পরিমাণ জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আগে আমরা ড্রপটা জানি। ড্রপারের মধ্যে কি থাকে, যে এখানে 5 ml পর্যন্ত মার্ক করা থাকে। একটা ড্রপারের মধ্যে 5 ml পর্যন্ত মার্ক করা থাকে। এখন আপনি একটা বাচ্চাকে কতটুকু ওষুধ দিবেন ডোজ ক্যালকুলেশনের পরে, সেটা আপনার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিতে হবে, যে 1 ml অথবা 2 ml অথবা 3 ml কতটুকু দিবেন, হ্যাঁ। 1 ml সমান কতটুকু? 15 ড্রপ। এটা একটু মনে রাখতে হবে। যে হয়তো বাচ্চার মা, আপনি গ্রাম অঞ্চলে আছেন, যে তাকে 2 ml বলছেন বুঝে না, বা 1 ml বলছে বুঝতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে 15 ফোঁটা এটা লিখে দিবেন। অথবা যদি কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডোজ কনসেন্ট্রেশনটা 1 ml এর চাইতে একটু বেশি আসছে, সাপোজ 1.5 ml আসছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে সেটা 1.5 ml এ কত হয়, 1 ml এ যদি 15 ফোঁটা হয়, তাহলে 1.5 ml এ 22 ফোঁটা অথবা 23 ফোঁটা আপনি সেটা একটু উল্লেখ করে দেবেন। এই যে স্পুন গুলো যে থাকে, এখানে একটার মধ্যে 5 ml পরিমাণ থাকে। মানে আমাদের বাংলাদেশের মধ্যে ওষুধের সাথে, যে কোনো ড্রাগের সাথে যে স্পুন গুলো দেওয়া থাকে, এগুলো সবগুলোর মেজারমেন্ট হচ্ছে মানে ম্যাক্সিমামের মধ্যে, কিছুর মধ্যে তো আরো কিছু থাকে, অন্য রকমের কিছু থাকে, কিন্তু এরকম যেগুলো থাকে এগুলোর মধ্যে 5 ml পর্যন্ত থাকে, এগুলোর মেজারমেন্ট হচ্ছে 5 ml। তাহলে এরকম যদি চামচের মধ্যে যদি দিতে হয়, সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে 1 চামচ যদি 5 ml হয়, এখন বাচ্চার ডোজ যদি পায়, মানে তারপর ডোজ পরিমাণ যদি 2.5 ml এর হয়, তাহলে সেখানে উল্লেখ করে দিবেন হাফ চামচ। যেখানে চামচ দিবেন সেখানে 2.5 ml লিখবেন না, 2.5 ml লিখবেন না, সেখানে হাফ চামচ অথবা 2/3 TSF এভাবে লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখি 1 TSF ইকুয়াল টু 5 ml, আর 1 ml ইকুয়াল টু 15 ড্রপ। এখন কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যে আমরা এই যে প্যারাসিটামলের এক্সাম্পলটা আমরা একটু দেখি, যে প্যারাসিটামল, নাফা, এইস, রেনোভা বিভিন্ন নামে পাওয়া যায়। এখন প্যারাসিটামলের ডোজটা কতটুকু? প্যারাসিটামলের ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 6 ঘন্টা পর পর। মানে একটা বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, সাপোজ বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে তাকে আপনি প্যারাসিটামল দৈনিক 4 বার দেওয়া যায়। আগে এতটুকু মনে রাখি যে প্যারাসিটামলের ডোজ হচ্ছে দৈনিক 4 বার। কতটুকু দেব বাচ্চাদের ক্ষেত্রে আমরা? 15 মিলিগ্রাম করে, 15 মিলিগ্রাম করে আমরা বাচ্চাদেরকে প্যারাসিটামলের ডোজ দেব।
এখন মেজারমেন্টটা কি হবে, যে এক চামচের মধ্যে থাকে 5 ml, তাহলে এক চামচ প্যারাসিটামল যে বাংলাদেশের মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলো এক চামচে 120 মিলিগ্রাম থাকে। একটা সহজ বিষয় মনে রাখবেন, যে আমাদের দেশে যে ওষুধগুলোর যে চামচ থাকে ম্যাক্সিমামের ক্ষেত্রে 1 TSF সমান 120 মিলিগ্রাম অথবা 100 মিলিগ্রাম থাকে ম্যাক্সিমামের ক্ষেত্রে। এটা একটু মনে রাখবেন। তাহলে একটা বাচ্চাকে আপনি, বাচ্চার প্রথম যে জিনিসটা মনে রাখবেন যে প্যারাসিটামলের ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এখন আমাদের যে চামচগুলো আছে এখানে এক চামচের মধ্যে থাকে, এক চামচ সমান 5 ml, 5 ml এর মধ্যে থাকতেছে 120 মিলিগ্রাম। তাহলে প্যারাসিটামলের সিরাপের 5 ml সমান 120 মিলিগ্রাম। প্যারাসিটামল সিরাপ 5 ml সমান 120 মিলিগ্রাম। 1 ml সমান কতটুকু হবে? 1 ml সমান 24 মিলিগ্রাম হয়। তাহলে আমরা এখানে হিসাবের সুবিধার্থে এখানে আমরা 25 লিখছি। হ্যাঁ, তাহলে প্যারাসিটামলের 1 ml সমান 25 মিলিগ্রাম, 5 ml সমান 120 মিলিগ্রাম। এতটুকু একটু মনে রাখি। 8 কেজি বাচ্চা প্রতি বেলায় আমাদের কতটুকু পাবে? 8 × 15 সমান 120 মিলিগ্রাম। তাহলে সে প্রতি বেলায় এক চামচ করে পাবে। একটু মনোযোগ দিলে এটা বুঝতে পারবেন। ধরুন একটা বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি, তাহলে বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে বাচ্চার প্রতি কেজির জন্য 1 কেজির জন্য হচ্ছে 15 মিলিগ্রাম, তাহলে 8 কেজির জন্য হচ্ছে 120 মিলিগ্রাম। তো আমরা জানি প্যারাসিটামলের এক চামচের মধ্যে থাকে 120 মিলিগ্রাম। তাহলে বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে সে 120 মিলিগ্রাম পাবে। আমরা তাকে এক চামচ করে দিলে হবে। এটা প্যারাসিটামলের ডোজটা একটু এভাবে মনে রাখবেন, যে প্রতি কেজিতে হচ্ছে 15 মিলিগ্রাম, তাহলে এক চামচে থাকে 120 মিলিগ্রাম। এখন আমার বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে 8 কেজি বাচ্চাকে আমরা 8 × 15 120 মিলিগ্রাম দেব। তাহলে বাচ্চা প্রতি বেলায় এক চামচ করে পাবে, প্রতি বেলায় এক চামচ করে পাবে। তাহলে 8 কেজিতে যদি এক চামচ করে পায়, 12 কেজিতে কতটুকু পাবে? 1.5 চামচ। আর বাচ্চার ওজন যদি 16 কেজি হয় তাহলে পাবে 2 চামচ করে পাবে। হুম, 2 চামচ করে দৈনিক 4 বার। এখন দৈনিক 4 বার ওষুধ খাওয়ানোটা তো অনেক ঝামেলার ব্যাপার। যাদের ক্ষেত্রে জ্বর অনেক বেশি প্রথম 1-2 দিন, সেই ক্ষেত্রে হয়তো দৈনিক 4 বার করে লাগে। আর জ্বর একটু কমে গেলে সেই ক্ষেত্রে দৈনিক আপনি 3 বার দিতে পারেন। সেই ক্ষেত্রে যদি 3 বার দেন তাহলে একটু, যেমন 3 বার যদি দেন 8 কেজির ক্ষেত্রে আপনি এক চামচের চাইতে একটু বেশি দিতে পারবেন, 1.5 চামচ করে দিতে পারবেন। সাপোজ 8 কেজিতে দৈনিক যদি আপনি 4 বার দেন তাহলে প্রতিবার এক চামচ করে 4 বেলায় 4 চামচ। এখন যদি আপনি 4 বেলা না দিয়ে 3 বেলা দিতে চান, তাহলে আপনি 3 বেলায় যদি দিতে চান তাহলে আপনি 1.5 চামচ করে দিয়ে দেন। প্রতি বেলায় 1.5 চামচ করে হলে 3 বেলায় মানে দিয়ে দিলে হবে, কোনো অসুবিধা নাই। ম্যাক্সিমাম ডোজ অফ প্যারাসিটামল কতটুকু? এখানে অনেকগুলো গাইডলাইন 30 মিলিগ্রামের কথাই বলে, যে দৈনিক ম্যাক্সিমাম 30 মিলিগ্রাম পার কেজি, সরি 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। একদিনে আমরা সর্বোচ্চ 60 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়া যাবে। আর প্রতি ডোজের মধ্যে ম্যাক্সিমাম 15 থেকে 30 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। ওই ক্ষেত্রেও টক্সিসিটি ডেভেলপ করে না। এখানে আমরা একটা সিনারিও দেখি, যে এখানে মাদিহা, তার 13 মাস বেবি, 10 কেজি ওয়েট, সাফারিং ফ্রম ফিভার, তার টেম্পারেচার হচ্ছে 101। এখন আপনি তাকে প্যারাসিটামল দিতে চাচ্ছেন, কিভাবে লিখবেন? 10 কেজি, তার ওজন হচ্ছে 10 কেজি। তাহলে আমরা জানি 1 কেজিতে সে কতটুকু পাবে? 15 মিলিগ্রাম। 10 কেজিতে কতটুকু পাবে? 10 × 15, 150 মিলিগ্রাম। ঠিক আছে। এখন 150 মিলিগ্রাম হলে এক চামচে থাকে 120 মিলিগ্রাম। এখন এক চামচ দিলে আপনার হচ্ছে না, তাহলে আপনি তাকে 1.5 চামচ করে দৈনিক 3 বার দেন, মানে এক চামচের চাইতে আপনার বেশি দিতে হবে। তাহলে তাকে আপনি 1.5 চামচ করে দিনে 4 বার অথবা 1.5 চামচ করে দিনে 3 বার দিলে হবে। আপনার হিসাব করতে হবে যে 8 কেজিতে এক চামচ। এখন যদি 10 কেজি হয়ে যায়, 8 কেজিতে এক চামচ, এটা দৈনিক 4 বার। এখন যদি 10 কেজি হয়
তাহলে আপনার 1 চামচ থেকে একটু বাড়াই দিবেন। কতটুকু বাড়াবেন? মানে 1 চামচ আরেক চামচের 4/1 ভাগ। তো ওইভাবে নিতে গেলে খুব একটু কষ্ট হয়ে যায়। তো আপনি আরেকটু বাড়াই 1.5 চামচ করে দৈনিক 4 বার না দিয়ে দৈনিক 3 বার দিয়ে দেন, এনাফ। তাহলে 10 কেজিতে আমাদের নর্মালি 1.5 চামচ পাবে 12 কেজি ওজন হলে, সেটা হোক দৈনিক 4 বার। আর যদি আমি 1.5 চামচ করি 3 বার, 10 কেজিতে যদি আমি 1.5 চামচ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 3 বার দেব, মানে ফ্রিকোয়েন্সিটা একটু কমাই দেব। আরেকটা সিনারিও দেখেন, এখানে সাফওয়ানা, তার বয়স হচ্ছে 2 মাস, ওজন হচ্ছে 4 কেজি। এখন তার জ্বর, এখন আপনি তাকে প্যারাসিটামল দিতে চাচ্ছেন। তাকে কিভাবে প্যারাসিটামল দিবেন? যে তার বয়স হচ্ছে 2 মাস, 4 কেজি ওজন। তাহলে যদি 4 কেজি ওজন হয়, 2 মাস হয়, তাহলে আমরা জানি 6 মাস পর্যন্ত আমরা ড্রপ দেব। তাহলে নাপা কি কি পাওয়া যায়? নাপা ড্রপ পাওয়া যায়, নাপা সিরাপ পাওয়া যায়, নাপা সাপোজিটরি পাওয়া যায়, নাপা ট্যাবলেট পাওয়া যায়। তাহলে যেহেতু 2 মাস বয়সের একটা বাচ্চা, তাকে যদি 4 কেজি হয়, তাহলে এখানে একটা জিনিস দেখেন, সাফওয়ানাকে আপনি দিলেন সিরাপ নাপা, তো ওজন 8 কেজি হলে সে পাবে 1 চামচ। এখন সাফওয়ানার ওজন হচ্ছে 4 কেজি, তাহলে সাফওয়ানাকে আধা চামচ করে দিবেন। তাহলে এটা কি একটা আইডিয়াল প্রেসক্রিপশন হবে কিনা, এটা একটা সিনারিও দিয়ে জাস্ট একটু মাথায় রাখবেন, যে সাফওয়ানার মাত্র 2 মাস বয়সের একটা বাবু, তার ওজনও 4 কেজি। এখন এই 2 মাস বয়সের 4 কেজির বাবুটাকে আমাদের নর্মালি আমরা নাফা জানি 8 কেজিতে 1 চামচ, তাহলে ওজন যেহেতু 4 4 কেজি, আমি আধা চামচ দিয়ে দিলাম। কিন্তু এই আধা চামচ দেওয়াটা কি একটা সঠিক প্রেসক্রিপশন হবে কিনা বলেন? ভাইয়া হবে না, কারণ 2 মাস বয়সে হচ্ছে ড্রপ দিতে হবে, পেডিয়াট্রিক হ্যাঁ, ড্রপ। তাকে আমরা ড্রপ দিতে হবে। তাহলে আমরা কি দেব? তাকে প্যারাসিটামলের ড্রপ ফর্মুলাতে যেতে হবে। তাহলে আমরা এখন দেখি প্যারাসিটামলের ড্রপ ফর্মুলাতে, দেখেন 1 ml এর মধ্যে 15 ফোঁটা থাকতেছে। 1 ml 15 ফোঁটা সমান 80 মিলিগ্রাম। মানে জাস্ট মাত্র 1 ml যদি দিই, তাহলে আমি 80 মিলিগ্রাম পর্যন্ত পেয়ে যাচ্ছি। মানে অল্প পরিমাণ লিকুইডের মধ্যে অনেক বেশি পরিমাণ ড্রাগ কনসেন্ট্রেশন। ড্রপের সুবিধা হচ্ছে এটাই, যে আমি তাকে দেব অল্প, কিন্তু তার যে ডোজটা দরকার ওই ডোজের জন্য অল্প পরিমাণ লিকুইড দেব। আর ওই অল্প পরিমাণ লিকুইডের মধ্যে ড্রাগ কনসেন্ট্রেশন অনেক বেশি, এবং অল্পতে তার কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন সাফওয়ানার ওয়েট হচ্ছে 4 কেজি। তাহলে 4 কেজি হলে সে কতটুকু পাবে? 4 15 60, মানে 60 মিলিগ্রাম সে পাবে। প্রতি বেলায় সে 60 মিলিগ্রাম পাবে। এখন 1 ml সমান 15 ফোঁটা, 15 ফোঁটার মধ্যে আছে 80 মিলিগ্রাম, তাহলে তো তার 1 ml ও লাগতেছে না, 1 ml থেকেও কম লাগবে। হ্যাঁ, তাহলে 1 ml সমান 15 ফোঁটা, 5 কেজির বাচ্চা 1 ml পায়। 5 কেজিতে আমরা কতটুকু, ধরেন একটা বাচ্চার ওজন হচ্ছে 5 কেজি। একটু মিউট করেন যারা ইয়ে করতেছেন। ধরুন একটা বাচ্চার ওজন হচ্ছে 5 কেজি, তাহলে 5 কেজির বাচ্চা প্রতি কেজির জন্য আমরা জানি 15 মিলিগ্রাম। তাহলে 5 কেজির বাচ্চার জন্য 5 15 75, মানে 75 মিলিগ্রাম। তাহলে 1 ml এর মধ্যে থাকে 80 মিলিগ্রাম, তাহলে 75 আর 80 মিলিগ্রাম এটা খুব কাছাকাছি, কোনো অসুবিধা নাই। সেজন্য আমরা ড্রপের ক্ষেত্রে 5 কেজি কে আমরা আইডিয়াল ধরছি, যে 5 কেজির বাচ্চা 1 ml পাবে। 1 ml মানে 15 ফোঁটা। তাহলে কাউকে ড্রপ ফর্মে দিলে প্রতি কেজিতে 3 ফোঁটা করে দিবে। এটা একবারে সহজ, যে আপনারা এত কিছু মনে রাখতে পারে, এটা বোঝার জন্য একবার বুঝাই দিলাম যে আপনি জেনে শুনে এটা দিচ্ছেন। আর সহজে মনে রাখবেন, যদি আপনি ড্রপ ফর্মুলাতে দেন, তাহলে প্রতি কেজিতে 3 ফোঁটা। আপনাদের যাদের মাইক্রোফোন গুলো অন, একটু বন্ধ করলে ভালো হয়। তাহলে এখানে কি বললাম, যে আমরা ড্রপের ক্ষেত্রে শুধু শেষ লাইনটা আমরা এখানে মনে রাখবো, যে প্রতি কেজিতে 3 ফোঁটা করে দিবেন। হিসাবটা কিভাবে করলাম আশা করি সবাই বুঝতে পারছেন, যে আমার 1 ml এর মধ্যে থাকে 80 মিলিগ্রাম, তাহলে আমার 1 কেজিতে 80 মিলিগ্রাম আমরা 5 কেজিতে দিতে পারবো। 5 কেজির বাচ্চা
1 ml সমান 5 কেজির বাচ্চাতে আমরা যদি দিই 75 মিলিগ্রাম পর্যন্ত আমরা 5 কেজির বাচ্চাকে দিতে পারি। তাহলে 5 কেজির বাচ্চা 75 মিলিগ্রাম, আর 75 আর 80 এটা খুবই কাছাকাছি। তো 75, 80 এটা কাছাকাছি ধরে আমরা 5 কেজিকে আইডিয়াল রেশিও হিসাবে ধরলাম যে 5 কেজিতে পাবে 80 মিলিগ্রাম। তো 5 কেজিতে যদি 80 মিলিগ্রাম পায়, 80 মিলিগ্রাম সমান কতটুকু? 1 ml। 1 ml সমান কতটুকু? 15 ড্রপ। তাহলে খুব সহজ হিসাব যে প্রতি কেজিতে 3 ফোঁটা, 1 কেজির বাচ্চা 3 ফোঁটা। ধরুন বাচ্চা জন্মের প্রথম মাসে, বাচ্চার এখন ওজন হচ্ছে 3 কেজি, আপনার কাছে ফিভার নিয়ে আসছে। এখন আপনি তো তাকে 1 মাস বয়সের মধ্যে, আমি এরকম অনেক প্রেসক্রিপশন দেখছি যে 2 মাসের বাচ্চাকে সিরাপ দিয়ে দিছে আধা চামচ, 3 মাসের বাচ্চাকে সিরাপ দিয়ে দিছে আধা চামচ। এখন 3 মাসের বাচ্চাকে আধা চামচ দিল সাপোজ, তা আধা চামচের মধ্যে কতটুকু থাকতেছে? 60 মিলিগ্রাম থাকতেছে। এখন 3 মাসের বাচ্চার ওজন সাপোজ ধরেন 3 মাসের বাচ্চা, সেখানে আমি হাফ চামচ দিলাম। তো 3 মাসের বাচ্চার ওজন সাপোজ যদি 5 কেজি হয়, তো আধা চামচের মধ্যে থাকবে আমার 60 মিলিগ্রাম, কিন্তু 5 কেজির বাচ্চার জন্য তো 75 মিলিগ্রাম লাগবে। তো আধা চামচে তো কাজ হচ্ছে না। এই কারণে দেখা যায় যে ওষুধ দেয়, ডোজ যদি ঠিক মতো না হয় জ্বর কমবে না। সেজন্য আপনাকে হিসাব করতে হবে যে আমার চামচের ক্ষেত্রে যদি আমি যদি 6 মাস পর্যন্ত বা ওজন মিনিমাম 6 কেজি ওজন পর্যন্ত আপনি ফোটাতে দেন, প্রতি কেজির জন্য 3 ফোঁটা, তাহলে প্যারাসিট নাফার ড্রপটা মনে থাকবে সবার ইনশাল্লাহ। এই যে এখানে ড্রপার দেওয়া আছে, তো প্রেসক্রিপশনের মধ্যে আপনি লিখবেন যে নাফার ড্রপ। এটা এখন অনেক কোম্পানি, সব কোম্পানিরই মোটামুটি ড্রপ পাওয়া যায়, এস ড্রপ পাওয়া যায়, নাফা ড্রপ পাওয়া যায়, রেনোভা ড্রপ পাওয়া যায়। হ্যাঁ, এখন সিনারিও 2, এটা আমরা যদি দেখি সাফওয়ানা 2 মাস 4 কেজি ওজন, তাহলে তার জন্য আপনি কি দিবেন? 4 কেজি ওজন হলে প্রতি কেজিতে 3 ফোঁটা, তাহলে ড্রপ নাপা 12 ফোঁটা করে দিনে 4 বার, 12 ফোঁটা করে দিনে 4 বার, 5 থেকে 7 দিন দিলেন। এবার এই স্লাইডটা মনে রাখবেন, এতক্ষণ যা আলোচনা হয়েছে সবগুলো এখানে ইজি টু রিমেম্বার। প্যারাসিটামল ডোজ 8 কেজি ওজন হলে 1 চামচ, 12 কেজি ওজন হলে 1.5 চামচ, আর 16 কেজি ওজন হলে 2 চামচ, আর ড্রপ ফর্মুলা প্রতি কেজিতে 3 ফোঁটা। আসসালামু আলাইকুম ভাইয়া। একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেন সবাইকে, মানে আমাকে একটু ক্লিয়ার করে দেন তাহলে একটু ভালো হয়। কি বলো? এইখানে নাপার যে ডোজটা, যেটা প্যারাসিটামলের যে ডোজ, এটা তাহলে পার ডে ওয়াইজে কেমন হবে? তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে পার ডে ওয়াইজ কেমন হবে? ধরেন আমরা এখানে তো ডিভাইডেড ডোজ করতে পারি, ধরেন একটা বাচ্চাকে মানে পার চার ডে তো বেলাও দিতে পারি বলেছিলাম বা আমরা। 3 বেলা। ওটা আসতেছে সামনে, এটা আসবে। হ্যাঁ, আমাদের যত কোশ্চেন থাকবে ক্লাস শেষে বললে, শেষ পর্যন্ত করলে সবগুলো কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম হবে দৈনিক 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটা বলা হয়েছিল দৈনিক ম্যাক্সিমাম 60 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে পাবে। এবার এটাকে আপনি 3 ভাগে ভাগ করে দিতে পারেন, 4 বেলায় দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো টক্সিসিটির কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার? জি দশ ভাই। কেজি যদি বাচ্চার ওজন হয় তাহলে সে 60 মিলিগ্রাম পর্যন্ত পাবে। 60 মিলিগ্রাম হলে 600 মিলিগ্রাম পর্যন্ত তাকে দৈনিক দেওয়া যাবে। এটা এখন বলা হয় যে প্রতি ডোজে 30 মিলিগ্রাম পর্যন্ত, 600 ডাবল পর্যন্ত 1200 পর্যন্ত কনসিডার করা যায় যদি বাচ্চার মানে ইয়া না হয়, কন্ট্রোলে না আসে। 1200 বেশি দেওয়া যাবে না। প্রতি ডোজে 15 to 30, মানে দৈনিক তো 4 বেলা দেওয়া হয়, তাহলে আমার 15 to 30 মিলিগ্রাম পার কেজি, এটা হচ্ছে ফার ডোজ। এতটুকু আমাদের ম্যাক্সিমাম দেওয়া যাবে। তবে 15-র উপরে যাবে কখন? যদি দেখা যাচ্ছে যে 15-এ তার কন্ট্রোল হচ্ছে না, বা ইয়া ইয়া সর্বোচ্চ 30 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি যাওয়া যাবে না। এবার আমরা দেখি ওজন যদি 25 কেজি প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেব নাফা ট্যাবলেট। তখন আমরা ট্যাবলেটের মধ্যে চলে যাব। নাফা 500 মিলিগ্রাম দিনে 3 বার করে দেওয়া যাবে। ওজন যদি 25 এর বেশি হয় সেক্ষেত্রে আর কি। যেমন কারো বয়স 9 বছর 10 বছর, তখন তাদের ক্ষেত্রে সাপোজ 10 বছরের একটা বাচ্চা আসছে,
এখন আপনি তাকে 2 চামচ দিলেন, তো 10 বছরের বাচ্চা, তার 25 কেজি ওজন, তাকে 2 চামচ দিয়ে কিছুই হবে না। 25 ইন্টু যদি আমরা 15 হিসাব করি, তাহলে 10 15 150, 20 হলে 300, প্রায় মোটামুটি 400 মিলিগ্রামের মতো পাইতেছে। তো 400 মিলিগ্রাম যদি এক বেলায় পায়, 25 কেজির বাচ্চা, তাকে যদি আমরা 50 মিলিগ্রাম করে দিই, তাহলে সে দেখা যাচ্ছে 400 মিলিগ্রামের কাছাকাছি পাবে। তো 400 মিলিগ্রামের কাছাকাছি যদি এক বেলা পায়, 4 বেলায় পাবে সে 1600 মিলিগ্রাম পাচ্ছে। তো 4 বেলায় 1600 মিলিগ্রাম না দিয়ে আপনি 3 বেলায় 1500 দিয়ে দেন, কাছাকাছিতে চলবে। এবার আসি নাফা সাপোজিটরি। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা দেখবেন যে অনেক বেশি পরিমাণ এটার সম্মুখীন হবেন। নাপা সাপোজিটরি গুলো বাংলাদেশে কোন কোন ফর্মে পাওয়া যায়? 60 মিলিগ্রাম আছে, এরপরে 125 মিলিগ্রাম, 250, 500 মিলিগ্রাম, 4 ধরনের ফর্ম আছে নাপা সাপোজিটরিটা। এখন অ্যাভেলেবেল মার্কেটের মধ্যে এই 4টা সব জায়গায় খুব বেশি পরিমাণ পাওয়া যায়। ডোজটা কেমন? ডোজটা হচ্ছে ওরাল ডোজের মতো। ওরাল ডোজ যেমন 50 মিলিগ্রাম পার কেজি পার ডোজ 6 আওয়ারলি, সাপোজিটরি ডোজটাও তেমন। সাপোজিটরি ম্যাক্সিমাম ডেইলি ডোজ ওরাল ডোজের মতো 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। কখন দিবেন নাপা সাপোজিটরি? এখন যে ভাইরাল ফিভার গুলো আছে, হ্যাঁ, ভাইরাল ফিভার গুলো প্রথম দিন শুরু হয়ে দ্বিতীয় দিনের মধ্যে 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর চলে আসতেছে। এখন যদি ফিভার যদি 102 ডিগ্রির উপরে চলে যায়, বাচ্চার মা বাচ্চার গায়ে হাত দিয়ে বলবে যে তার গা পুড়ে যাচ্ছে, তার শরীর পুড়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? বাচ্চাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা কি করব? যদি আমাদের এখানে সাপোজিটরের মধ্যে যে 60 মিলিগ্রাম, 125 মিলিগ্রাম, 250 আর 500 মিলিগ্রাম, তো এই ক্ষেত্রে বাচ্চার ফিভার যদি 102 ডিগ্রি অথবা তার উপরে থাকে, বাচ্চা মুখে কিছু খেতে পারতেছে না, অথবা তার অনেক বেশি পরিমাণ ভমিটিং, নাউসিয়া, এক্ষেত্রে বাচ্চা মুখে নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে বাচ্চাকে জ্বর কমানোর জন্য সাপোজিটরি ফর্ম দিবেন। ডোজ নাপা সাপোজিটরি দেওয়া হবে বাচ্চাকে। তো সাপোজিটরি দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে 60 মিলিগ্রাম, 125 মিলিগ্রাম ডোজ আছে, 250, 500 মিলিগ্রাম আছে। এখন সাপোজিটরির ক্ষেত্রে কতটুকু দিতে পারবেন? যে এখানের মধ্যে 50 মিলিগ্রাম, অথবা যদি প্রয়োজন হয় আমাদের ডেইলি যে ডোজটা আছে সেটাকে আমরা ঠিক রেখে কোনো এক বেলা যদি একটু বেশি করে, বাচ্চার ওজন 10 কেজি, এখন 10 কেজিতে সে পাবে ওয়ান, যদি 10 কেজি হয় তাহলে 10 × 15, সে 150 মিলিগ্রাম পাবে। এখন 150 মিলিগ্রামের কোনো সাপোজিটরি কিন্তু এখানে নাই। তাহলে কি করব? তাকে কি আমরা 125 একটা এবং 60 মিলিগ্রামের একটা অর্ধেক দেব কিনা, এটা একটা কোশ্চেন। এরকম করা যাবে না, কারণ সাপোজিটরি গুলো অ্যাকচুয়ালি জেলির মতো, জেলি লাইক সাবস্টেন্স। এখানের মধ্যে মেডিসিনটা মানে কোন জায়গাতে আছে এটা, মানে দেখা যাচ্ছে মেডিসিন ওইটা ক্লিয়ারলি বলা যায় না যে এটা ফুলটাই কিন্তু মেডিসিন না। তো সেজন্য আপনি যে পুরাটাই অর্ধেক ভেঙে ফেললেন, দেখা যাচ্ছে যে অর্ধেক ভেঙে ফেলে দিলেন, সেখানে মেডিসিনটা চলে গেল, সেজন্য ভাঙা যাবে না। এখন আপনার ম্যাক্সিমাম ডেইলি ডোজ যতটুকু পাবে তাকে আপনি ভাগ করে, মানে 3 ভাগ করে তার 1 ভাগ পরিমাণ আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে 10 কেজিতে 150 মিলিগ্রাম, এখন 125 দিলে কম হয়ে যায়, 250 দিলে একটু বেশি হয়ে যায়। তো 250 দিলে যদিও একটু বেশি হয়ে যায়, তাহলে আপনি নেক্সট ফ্রিকোয়েন্সিটাতে, পরেরটা দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে দৈনিক যে 4টা ডোজ পাইতো, 4-এর ক্ষেত্রে আপনি 3 ডোজ দিলেন, তাহলে মোটামুটি ডোজটা অ্যাডজাস্ট থাকবে, তেমন কোনো একটা সমস্যা হবে না। তাহলে 10 কেজিতে 125-এ যদি না, 125 তো দেওয়া যাবে না, 125-এ কাজ হবে না। 10 কেজি হলে সেক্ষেত্রে আপনি 250 মিলিগ্রাম দিতে পারেন। বাচ্চার মাকে যেটা বলে দিবেন সেটা হচ্ছে, যে বেলায় সাপোজিটরি দিবেন ওই বেলায় মুখের ওষুধ বন্ধ থাকবে, এটা একটু বলে দিবেন। এবং বাচ্চার মা একটা থার্মোমিটার সাথে রাখবে, যে জ্বর যদি 102 ডিগ্রি অথবা বেশি যায়, তাহলে তাদের ক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। ডোজ ভাইয়া ক্যালকুলেশন। এক্ষেত্রে ভাইয়া জি, এক্ষেত্রে 250 মিলিগ্রাম যে স্টিকটা আছে ওটার হাফ স্টিক দিলে? না, হাফ স্টিক দিলেও তো আপনার 125 হচ্ছে, 150 তো হচ্ছে না। আর এটাই এই কারণে বলছি যে এখন এটা বলা হয়েছে যে 250, যে স্টিক গুলোর মধ্যে কোন জায়গাতে, এটার মধ্যে তো পুরাটা তো মেডিসিন না,
আমার মধ্যে যে ইয়েটা আছে, জেলি লাইক সাবস্টেন্স যেটা দেওয়া হয়, এটার ফুলটা কিন্তু মেডিসিন না। এখানের মধ্যে যে ইফেক্টিভ যে মেডিসিনটা আছে, যেটা আমার বডিতে কাজ করবে, যে মেডিসিনের যে কম্পোনেন্টটা আছে, এটা কোন দিক দিয়ে আছে সেটা তো আমি আপনি জানি না। ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা কোন দিক দিয়ে দিছে, এটা কি উপরের অংশে দিছে না নিচের অংশে দিছে না মাঝখানের অংশে দিছে, সেটা তো অ্যাকচুয়ালি বলা যায় না। সেই জন্য এটা ভেঙে ফেললে এটা খুব একটা ইফেক্টিভ হবে না। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার ম্যাক্সিমাম ডোজটা একটু ক্যালকুলেশন করে, যে ম্যাক্সিমাম কতটুকু পেতে পারে সে পরিমাণ আমি প্রথম একটা ডোজের মধ্যে যদি একটু বেশি দিয়ে দিই, এটা খুব একটা সমস্যা হবে না। আমি তো দেখলাম বড় বড় প্রেসক্রিপশনে বড় বড় স্যার দেয় 3/4 ভাগ, 3/4 স্টিক, হাফ না, স্টিক এরকম দিচ্ছে। 3/4 ভাগ যে জিনিসগুলো আছে এগুলো এখন দেওয়ার জন্য নিষেধ করা হয়, এগুলো দেওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করবেন। আচ্ছা, এরপরে যেটা হলো 102 ডিগ্রি। এখন এখানে আরেকটা বিষয় আছে, যে ধরুন কোনো বাচ্চার কনভালশন আছে, বাচ্চার কনভালশনের হিস্ট্রি আছে আগে থেকে, হ্যাঁ ফিব্রাইল কনভালশনের হিস্ট্রি আছে। তো ফিব্রাইল কনভালশনের হিস্ট্রি যে বাচ্চাগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে জ্বর ওঠার পরে হঠাৎ করে তার মানে টেম্পারেচার 103-104 হয়ে যায়। সেক্ষেত্রে তার হঠাৎ করে 3-4 হয়ে তার আবার খিঁচুনি চলে আসে, হ্যাঁ। সেই ক্ষেত্রে তো আর্লি কনভালশনের ম্যানেজমেন্ট দিবে। তাদের ক্ষেত্রেও মানে যদি জ্বর মনে হয় যে তার সবসময় উঠলে হঠাৎ করে বেড়ে যায়, তাদের ক্ষেত্রেও তাদের জন্য সাপোজিটরিটা ঘরের মধ্যে রাখবে, যাতে করে জ্বর 101 হয়েছে আপনার কাছে মনে হচ্ছে বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি 101 করেও আপনি সিরাপ ফর্মে না গিয়ে আপনি তাকে সাপোজিটরিটা দিতে পারেন। এইখানে একটা কোশ্চেন থাকে, যদি কোনো পেশেন্টের দেখা যায় যে বাচ্চার মা বা প্যারেন্টস তাকে ওষুধ খাওয়াই দিছে, মানে মুখের সাপোজিটরি ছাড়া আগে মুখের ওষুধ খাওয়াইছে, তো রেগুলার ডোজে মুখের ওষুধ পড়ছে, কিন্তু তারপরেও তার জ্বর কমতেছে না, বরং সেটা দেখা যাচ্ছে 102-103 এরকম উঠে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি মুখের ওষুধ যাওয়ার পরেও কি তাকে আবার সাপোজিটর দেওয়া হবে, দেওয়া হ্যাঁ, যাবে এখন কিনা? এখন সাপোজ বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি, হ্যাঁ। এখন 10 কেজির বাচ্চা দৈনিক যদি আমরা 30 মিলি, সরি, যদি আমরা প্রতি ডোজ যদি 50 মিলিগ্রাম করে যদি আমরা হিসাব করি, ওরালের ম্যাক্সিমাম ফর্ম, যে প্রতি ডোজে 50 মিলিগ্রাম যদি আমরা হিসাব করি, তাহলে 10 কেজিতে হলো 150 এক বেলায়। তাহলে সে 4 বেলায় কতটুকু পাবে? 600 মিলিগ্রাম পাচ্ছে, ঠিক আছে। তাহলে 4 বেলায় সে 600 মিলিগ্রাম পাচ্ছে। এখন সকালবেলায় আমি তাকে সকাল 8টায় ওষুধ খাওয়ালাম, 150 মিলিগ্রাম খাওয়ালাম, তাহলে তার আর কতটুকু বাকি আছে? তার ম্যাক্সিমাম ডোজের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে আরো 350, মানে 150 গেলে আরো 600 থেকে আরো 450 মিলিগ্রাম তার বাকি আছে, আরো 450 মিলিগ্রাম বাকি আছে। ধরুন আপনি তাকে 8 AM তাকে আমরা কি করলাম, ওষুধ দিলাম, মুখের ওষুধ দিলাম। এখন ওষুধ দেওয়ার পরে সকাল 10টা বাজে আপনাকে ফোন দিছে যে স্যার আমি তো ওষুধ খাওয়াইছি, কিন্তু এখন তো বাচ্চার প্রচন্ড জ্বর, 102 ডিগ্রি চলে আসছে, হ্যাঁ। তখন তাকে ইমিডিয়েটলি আপনি 250 মিলিগ্রামের একটা সাপোজিটরি আপনি তাকে দিতে পারেন। তাহলে 250 মিলিগ্রামের একটা সাপোজিটরি দিয়ে তাকে বলে দেবেন যে আপনি তাকে দুপুরে আর ওষুধ খাওয়াবেন না। একটা সাপোজিটরি মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফিভার কন্ট্রোলে রাখে, হ্যাঁ। তাহলে দুপুরে আপনি তাকে আর ওষুধ খাওয়াবেন না। তাহলে সকালে 8 AM সে কতটুকু নিল? 150 মিলিগ্রাম সে ওরাল ফর্মে নিল। এরপরে 10টা বাজে সকাল 10 AM সে কি করলো, আপনি 250 মিলিগ্রাম দিলেন, এটা সাপোজিটরি ফর্মে নিল, তাহলে 250 আর সকালের যে 150, 400 মিলিগ্রাম গেল। আর কতটুকু আছে? আরো 200 মিলিগ্রামের মতো আছে। তা আপনি যদি রাত্রে ইচ্ছা করেন, রাত্রে যদি তার জ্বর আরো বেশি থাকে, হ্যাঁ, অথবা বিকেল বেলা যদি জ্বর আবার যদি 102 ডিগ্রি আসে, তা আপনি আরেকটা সাপোজিটরি দিতে পারেন। আর জ্বর যদি না আসে তাহলে তাকে সিরাপটা দিতে পারেন। ভাই কনসালটেন্ট তো বলে 4 ঘন্টার আগে দেওয়া যাবে না প্যারাসিটামল, 4 ঘন্টা গ্যাপ হতে হবে লিস্ট। আপনি যে জিনিসটা, মেটাবলিজম, ড্রাগস এর মেটাবলিজম, যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আগে মাথার মধ্যে রাখতে হবে, যে আমার প্যারাসিটামল মেটাবলিজম হয়ে কিভাবে আমার টক্সিসিটি করতে পারে, কোন লেভেলে যে কি করতে পারে, এই জিনিসটা আগে আনতে হবে। আপনি তাকে দৈনিক সর্বোচ্চ যে পরিমাণটা দিতে পারবেন সেই পরিমাণের অল্প যদি সকাল 8টায় আপনি দেন, তাহলে এখন 10টা বাজে বাচ্চার 104 ডিগ্রি জ্বর চলে আসছে। আপনি এখন ইমিডিয়েটলি যেটা আছে একটা সাপোজিটরি দিয়ে জ্বর কমাবেন,
এরপরও যদি না কমে তাহলে তো তখন তাকে ইয়া করা হবে, আপনার ঠান্ডা কুলিং মেথড করা হবে, গামছা দিতে হবে, ভিজা গামছা দিয়ে ওটা আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আর শুনছিলাম ভাই ওই যে ম্যাক্সিমাম 75 মিলিগ্রাম পার কেজি পার ডে পর্যন্ত দেওয়া যায় প্যারাসিটামল, এইটা কি কোনো পার ডে, রেফারেন্স আছে? 75 মিলিগ্রাম পার কেজি পার ডে পার ডে। ম্যাক্সিমাম। এখানে আসলে যে রেফারেন্স ভ্যালুটা যেটা আছে, এই রেফারেন্স ভ্যালুটা এখন নিয়মিত আপডেট হচ্ছে। কোথাও 60 মিলিগ্রাম আছে, আমাদের এখানে তো 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। এখন 75 মিলিগ্রাম হলো খুব একটা বেশি না, 60-র কাছাকাছি রেঞ্জে, অসুবিধা হবে না। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন ছিল ভাই, জি এই বলেন। নিওনেটদের ক্ষেত্রে 1 দিন থেকে 28 বছর 28 দিনের যে বাচ্চাগুলো আছে ওইগুলাকে কি প্যারাসিটামল দেওয়া যাবে জ্বর কি হলে? সাপোজিটরি? সিরাপ এন্ড সাপোজিটরি বোথ। হ্যাঁ, সিরাপ তো যদি তাদের জ্বর হয় তাহলে জ্বর তো কমাতে হবে, জ্বর কমানোর জন্য দেওয়া যাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমাদের এগুলো এখন একটু ডোজ আলোচনা করতেছি, আপনাদের যেগুলো আছে সিনারিও বেস ডিসকাশনটা একবারে সবগুলো আবার আসতেছে। এটা জাস্ট একটু বেসিক কনসেপ্টটা দিচ্ছি যাতে করে পেডিয়াট্রিক্সটা যে খুব কঠিন কঠিন যেটা আছে ওই কঠিন জিনিসটা যাতে মন থেকে চলে যায় আর কি। এখন আসেন অ্যান্টিহিস্টামিন ইন পেডিয়াট্রিক্স ওপিডি। তো পেডিয়াট্রিক্স ওপিডি তে অ্যান্টিহিস্টামিনের বিষয়ে আগে সবচেয়ে বেশি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো ব্যবহার হতো, হ্যাঁ, পেডিয়ামিন নামে পাওয়া যায়। এরপরে অনেকগুলো ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন আছে, এগুলো খুব বেশি পরিমাণ ব্যবহার হতো। ডাইফেনহাইড্রামিন যেটা আছে ওটা পেডিয়ামিন, পেডিয়াট্রিক্স স্যার প্রফেসরদের খুবই একটা ফেভারিট। কিন্তু এখন রিসেন্টলি আমাদের যে এখানে আমরা এটা দিলাম, যে ইজিপশিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক্স অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি, এটা অনেকগুলো বাচ্চার উপর মানে অনেকগুলো স্টাডির পরে তারা একটা পাবমেড এর মধ্যে একটা জার্নাল পাবলিশ করছে যে এখন বাচ্চাদের ক্ষেত্রে যে ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন গুলো আছে এগুলো সেফ না, বাচ্চাদের ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনটা ব্যবহার করবে। এটা একটু মনে রাখবেন যে previously first generation antihistamine were used for treatment of rhinitis in children, but now research say to not use first generation antihistamine in pediatrics patient below 2 years। 2 বছরের নিচে আপনার অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন গুলো ব্যবহার করতে নিষেধ করে। কেন? ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এরপর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এগুলোর আরো অনেকগুলো সাইড এফেক্ট আছে, সাইড এফেক্টের কারণে এখন ফার্স্ট জেনারেশন গুলো নিষেধ করা হয়। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে কি কি হয়? ইজিলি ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইনটু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হ্যাজ সিডেটিভ ইফেক্ট, শুড নট ইউজ বিলো 6 মান্থ অফ এজ। এরপরে এখন বলা হয় যে সব বয়সের মধ্যে। সিভিয়ার ইচিং এর ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন গুলো খুব ভালো কাজ করে। তো সিভিয়ার ইচিং যদি না থাকে তাহলে এখন ফার্স্ট জেনারেশন গুলো করতে অ্যাভয়েড করতে বলা হয়, হ্যাঁ। এগুলো আরো আগেও গত 2 বছর কয়েক বছর আগেও কিন্তু ফার্স্ট জেনারেশন ইয়েটা বেশি ছিল, এখন সেকেন্ড জেনারেশনটাই চয়েস করা হয়। তো ফার্স্ট জেনারেশনের মধ্যে যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে আমরা কমনলি যে দুইটা ব্যবহার হয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড আর ডাইফেনহাইড্রামিন, একটা জাইরিন নামে পাওয়া যায় আর একটা পেডিয়ামিন নামে পাওয়া যায়। এগুলো অনেক ব্যবহার হতো, এগুলো এখন ব্যবহার হয় না, করবেন না, সেকেন্ড জেনারেশনের মধ্যে যাবেন। দ্য মোস্ট কমন সাইড ইফেক্ট অফ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কি? তাদের ড্রাউজিনেস হতে পারে, ডিজিনেস হতে পারে, কনস্টিপেশন, ড্রাই মাউথ। বাচ্চার কনস্টিপেশন হতে পারে, ড্রাই মাউথ হতে পারে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে ড্রাউজি, ডিজি, এগুলো তো আছে। এই কারণে এখন যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন গুলো ব্যবহার করবে। দ্য মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট উইথ সিডেটিং অ্যান্টিহিস্টামিন। সিডেটিক অ্যান্টিহিস্টামিন তো বোঝেন, এগুলো ফার্স্ট জেনারেশন, এগুলো সিডেশন হয়, ডিজিনেস হয়, ইনকোঅর্ডিনেশন হয়, এরপরে যেটা ট্রেমর, হ্যালুসিনেশন, কনভালশন, মানে সাইকোলজিক্যাল সমস্যাও দেখা দিতে পারে। এরপরে এক্সেসিভ ডোজ ইন চিলড্রেন হ্যাভ লিড টু রেসপিরেটরি ডিস্ট্রেস, কমা এন্ড ডেথ। যদি অনেক বেশি ডোজে পড়ে যায় ফার্স্ট জেনারেশন গুলো তাহলে সেগুলো কি করতে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে রেসপিরেটরি ডিপ্রেশনও করতে পারে, কমা ডেথ করতে পারে। এখানে হচ্ছে এখানে যে রেফারেন্সটা আমরা আনছি এটা হচ্ছে মানে নিউজিল্যান্ডের যে গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে ওখানে যে সেফ মেডিসিনের, ওখান থেকে আমরা এই রেফারেন্সটা আনছি। ওইগুলোর মানে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কোনগুলো দ্য মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট উইথ সেডেটিং ইনডিস্টারবেন্স, সেডেশন, ডিজিনেস এন্ড ইনকোঅর্ডিনেশন, হ্যাঁ, এগুলো কমা এন্ড ডেথ পর্যন্ত করতে পারে, এই জন্য ফার্স্ট জেনারেশন গুলো অ্যাভয়েড করতে হবে।
এখন ফার্স্ট জেনারেশন গুলো 2 বছরের পরে একটু দেওয়া যায়, অথবা 6 বছরের পরে। হ্যাঁ, আহ, যাদেরকে দিবেন সেক্ষেত্রে ডোজ কতটুকু হবে? হাইড্রোক্সিজিন, হাইড্রোক্লোরাইড, এগুলো জাইরিল ট্যাবলেট নামে পাওয়া যায়, জাইরিল সিরাপ নামে পাওয়া যায়। সিরাপের 1 চামচের মধ্যে 10 মিলিগ্রাম থাকে। আমরা তো ট্যাবলেট অ্যাডাল্টদের ক্ষেত্রে লিখি যে জাইরিল 10 মিলিগ্রাম, খুব ভালো ঘুমও আসে, ইচিংও কমে। হুম। The adult dose range from 25 milligram 3 times a day to 100 milligram 4 times a day, মানে 25 মিলিগ্রাম জাইরিল 25 দিয়ে আপনি বাচ্চা অ্যাডাল্টদের ক্ষেত্রে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাচ্চা যাদের ইয়েটা 6 বছরের নিচে, প্রথম কথা হচ্ছে আমরা এটা দেব না, কিন্তু যাদের অনেক বেশি পরিমাণ ইচিং থাকে তাদের ক্ষেত্রে হয়তো আপনার মাঝে মধ্যে দেওয়া লাগতে পারে। যেমন সিভিয়ার যে মানে স্ক্যাবিস নিয়ে আসছে, প্রথম 2-4 দিনের জন্য আপনি দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে ডোজ কতটুকু হবে? 1 to 2 মিলিগ্রাম পার কেজি ডেইলি ওরালি ইন ডিভাইডেড ডোজ এভরি 6 to 8 আওয়ার। তো ডিভাইডেড ডোজও দিতে পারেন, আর যদি দৈনিক একবার দেন সেটাও দিতে পারেন, কারণ এটা অ্যান্টিবায়োটিক্স না যে আপনার ডোজ মেনটেন করতে হবে। হ্যাঁ, চুলকানি কমানোর জন্য যদি দৈনিক একবার দেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তো এই 2বার দেওয়া হয়। যদি 10 কেজি ওজন হয় বাচ্চা, তাহলে 10 কেজি ওজন হলে মানে ওজন যতটুকু হবে প্রতি কেজিতে 1 মিলিগ্রাম করে পাবে ডেইলি। এখন বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, 10 কেজির ক্ষেত্রে আধা চামচ করে দৈনিক 2বার, 10 কেজির ক্ষেত্রে সে 10 মিলিগ্রাম পাবে, তো 10 মিলিগ্রাম হচ্ছে 5 ml, তাহলে 5 ml হলে আধা চামচ করে দৈনিক 2বার 10 কেজির ক্ষেত্রে। তাহলে জাইরিল 10 কেজি হলে আধা চামচ করে দৈনিক 2বার, আর যদি 20 কেজি হয় 1 চামচ করে দৈনিক 2বার। কিন্তু অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে সবসময় ডোজ কমাইয়াই দিবেন, আধা চামচ করে দিলেই এনাফ, কোনো অসুবিধা নাই, চুলকানি কমে যাবে। ডাইফেনহাইড্রামিনের ডোজটা যদি আমরা দেখি, এটা পেডিয়ামিন নামে পাওয়া যায়। 6 মান্থ টু 2 ইয়ার্স পর্যন্ত এখন দেওয়া হয়, কিন্তু এটা ইউজুয়ালি মানে আমাদের যে কনসালটেন্ট স্যাররা আছে বাংলাদেশের মধ্যে এটা দেওয়া হয়। আমরা এখন থেকে আজকের পর থেকে আমরা এগুলো দেব না, ফার্স্ট জেনারেশন গুলো জাস্ট আপনার জানতে হবে, সবাই দেয় এই কারণে এগুলো আলোচনা করছে। কিন্তু আপনি এখানে যেটা আছে এই যে রেফারেন্সটা মনে রাখবেন একটু, আর ফার্স্ট জেনারেশনের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো মনে রেখে সেকেন্ড জেনারেশনটা আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনার ডোজটা জানতে হবে এজ এ ডক্টর, সেই জন্য এগুলো একটু মনে রাখবেন যে পেডিয়ামিন 6 মাস থেকে 2 বছর পর্যন্ত আধা চামচ করে দিবেন, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত মানে 1 চামচ করে দেওয়া যায় দৈনিক 2বার, আর 5 বছরের উপরে হলে সেক্ষেত্রে 1 চামচ, 2 বছরের উপরে হলে 1 চামচ। মনে রাখবেন এখানে যে কয়টা আলোচনা করব এগুলো। সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এটার সুবিধাটা কি? সেকেন্ড জেনারেশন গুলো হচ্ছে ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, সেই কারণে মানে যদি কখনো ডোজ একটু বেশিও হয়ে যায় সেক্ষেত্রেও তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে এরকম সম্ভাবনাটা নাই। শুড নট ইউজ বিলো 6 মান্থ, 6 মাসের নিচে, তারপরেও অ্যান্টিহিস্টামিন গুলো অ্যাভয়েড করাটা ভালো। আর যদি 6 মাসের নিচে দেন তাহলে সেফলি ইউজ করা যায় সেটিরিজিন, সেটিরিজিন যেটা আছে ওটা ব্যবহার করা যায়। সেকেন্ড জেনারেশনের এক্সাম্পল কি কি আছে আমরা যদি দেখি, সেটিরিজিন, লোরাটাডিন, ডেসফ্লোরাটাডিন, ফেক্সোফেনাডিন, এগুলো সেকেন্ড জেনারেশনের এক্সাম্পল। তো 6 মাসের নিচে সেটিরিজিনটার কথাই বেশি বলা হয়। সেটিরিজিনটা যদি আমরা দেখি, এখানে আমরা একটা রেফারেন্স আনছি, এটা হচ্ছে রয়্যাল চিলড্রেন হসপিটাল, এটা ইউকে। এখানে হচ্ছে নন সিডেটিং ফর্মুলা ইজ প্রেফার্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটিরিজিন 6 to 11 মান্থ। ডোজ কতটুকু দিবেন জাস্ট এখানে সেটিরিজিনটা যে প্রিফার করা হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে, যে আমরা 6 মাসের আগে যদি দিই আমরা তাহলে সেটিরিজিনটা দেব। সেটিরিজিনটা বিভিন্ন নামে পাওয়া যায়। সেটিরিজিনটা এলাট্রল নামে পাওয়া যায়, ওইটা মনে রাখবেন, এলাট্রল, এলাট্রিন, বিভিন্ন নামে পাওয়া যায়। লোরাটাডিনের কিছু জিনিস জানা রাখি, লোরাটাডিন ইজ নন এজ নন ড্রাউজি অ্যান্টিহিস্টামিন। হ্যাঁ, এটা লোরাটাডিনের এগুলো সেকেন্ড জেনারেশন, তো সেকেন্ড জেনারেশন গুলো ইয়া করা হয় না। ফর চিলড্রেন, এটাও নিউজিল্যান্ডের যে সাইটটা আছে সেফ মেডিসিনের, সেখানের মধ্যে আছে যে ফর চিলড্রেন রিকোয়ারিং অ্যান্টিহিস্টামিন ফর অ্যালার্জি এ নন সেডেটিং অ্যান্টিহিস্টামিন সাচ এজ লোরাটাডিন অর সেটিরিজিন ইজ প্রিফার্ড। তাহলে এই দুইটা আপনারা আজ থেকে মনে রাখেন, যে ফেক্সোফেনাডিনও বলা হয় যে 2 বছরের আগে না দেওয়ার কথা বলা হয়, আর রুপাটাডিন তো আরো দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনার এই দুইটা একটু মনে রাখবেন, এগুলো যত ফর্ম আছে, যত ফর্মুলা আছে
অ্যান্টিহিস্টামিনের কাজ কি? অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে ইচিং কমাবে, সর্দি কমাবে, আর তো তেমন কোনো কাজ নাই। অথবা দেখা যাচ্ছে কারো যদি মানে ড্রাই কফ হয়, ড্রাই কফের ক্ষেত্রেও কিছুটা কাজ করে। তাহলে এই দুইটার যতগুলো মানে ব্র্যান্ড নাম পারেন এটা মনে রাখবেন, লোরাটাডিন আর সেটিরিজিন। নো হিস্টামিন should be used in children below 2 years of age. Only cetirizine has been recommended in children with allergic rhinitis before 6 months of age. বয়স যদি 6 মাসের কম হয় তাহলে শুধুমাত্র একটা আছে, হ্যাঁ, একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে সেটিরিজিন, যে এটা সাইড এফেক্টটা একবারই কম অন্য অন্যগুলোর তুলনায়। সেই জন্য একবারই আর্লি লাইফের মধ্যে 6 মাসের আগে যদি কোনোটা দিতে চান তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটিরিজিনটা দিবেন। ভাইয়া এক্ষেত্রে যে সেটেরিজিন ইউজ করলাম, মানে জাইরিল দিলাম না, পেডিয়ামিন দিলাম না, তাহলে ওটার যে থেরাপিউটিক ইফেক্ট, সেটেরিজিন কি সেই ইফেক্ট দিতে পারে? হ্যাঁ, সেটিরিজিনের মধ্যে বোথ ইফেক্ট আছে। এগুলো তো অ্যান্টিহিস্টামিন, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন ভালো, শুধু বলা হয় যে ফার্স্ট জেনারেশন গুলো ঘুম পাড়ায় রাখে, এই কারণে ইচিংটা কম হয়। এখানে ডোজ গুলো আছে, একটু আপনারা দেখে নেবেন সেটিরিজিন কোনটা কতটুকু দেওয়া যাবে। আমরা এখানে সেটিরিজিন যেহেতু একবারে ছোট বাচ্চাদেরকে দিতে হবে, এখানে শুনেন আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা যতগুলো আলোচনা এটার 80 to 90% আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন। শুধুমাত্র কিছু আমাদের ক্লাসের মধ্যে কিছু কনফিউশন এগুলো দূর হবে, কিছু রেফারেন্স ভিত্তিক কিছু কথা হবে যার মাধ্যমে আপনার কনফিডেন্সটা বাড়বে। হ্যাঁ, সেগুলো সবাই আপনারা পড়ে আসছেন, নতুন কোনো কিছু নাই। জাস্ট এখানে আমাদের ফুল টিমের প্রচেষ্টা হচ্ছে একটু কনফিডেন্সটা যাতে আসে, অন্য কিছু না। সেটিরিজিনের যদি আমরা দেখি, এটা সিরাপ ফর্ম এলাট্রল, এরপরে এসিট্রিন, এরপরে এট্রিজিন নামে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়, এগুলো ড্রপ ফর্মও পাওয়া যায়, এই যে এলাট্রল ড্রপ। তো সিরাপের মধ্যে কতটুকু থাকে? 1 চামচের মধ্যে 5 মিলিগ্রাম থাকে, সিরাপ 1 চামচে 5 মিলিগ্রাম থাকে। সেটিরিজিনের ডোজ কতটুকু? আমরা যদি দেখি 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হচ্ছে 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম দৈনিক একবার, ওয়ান্স ডেইলি। সেটিরিজিনটা মোস্ট অ্যান্টিহিস্টামিনে দৈনিক একবার করে দেওয়া হয়। ওই যে 2বার অনেকগুলো আছে কিন্তু একবার দিলেই চলে। এখন সেটিরিজিনটা একটু দেখেন, সেটিরিজিনটা আমরা বলছি যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, এই যে 6 মাস থেকে 5 বছর, সরি 6 মাস থেকে 5 বছর হচ্ছে 6 মান্থ টু 5 ইয়ার। সেটিরিজিনের ডোজ হবে 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম, মানে আপনি দৈনিক আধা চামচ করে দিবেন। 6 মাসের উপর থেকে 5 বছর পর্যন্ত দৈনিক আধা চামচ, এটা একটু মনে রাখবেন। এখন 6 মাসের নিচে যদি হয় সেক্ষেত্রে কি করবেন? আধা চামচ তো অনেক বেশি পরিমাণ, তো সেক্ষেত্রে 1 ml এর মধ্যে 2.5 মিলিগ্রাম থাকে। হ্যাঁ, 6 মাসের নিচে হলে আপনি 1 ml দিতে পারেন। বাচ্চার ওজন 6 মাসের কম, তাকে আপনার কাছে আসছে মানে রানী নোজ নিয়ে আসছে, হ্যাঁ, ফ্লু লাইক সিমটমস এবং অ্যালার্জিক সিমটমস নিয়ে আসছে, যদি এরকম সিমটমস নিয়ে আসে সেক্ষেত্রে আপনি তাকে একটা অ্যান্টিহিস্টামিন দিতে চাচ্ছেন, তখন আপনার চয়েস হবে সেটিরিজিন, এলাট্রল দেন। এখন এলাট্রলটা গ্রামের মহিলারা সবাই জানে, তো আপনারা একটা নিজের মতো করে একটা ব্র্যান্ড যেটা আছে ভালো ব্র্যান্ডের একটা দিবেন। এলাট্রল দিলে বলবে যে ডাক্তার আমার এলাট্রল দিয়ে দিছে, কি দিছে। হ্যাঁ, এই কারণে ওই যে কমন যেগুলো আছে খুব বেশি কমন, ওগুলো সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য মাঝে মধ্যে কিছু টেকনিক্যালি অবলম্বন করবেন। ডোজটা মনে রাখবেন, 6 মাসের আগে আমার সবচেয়ে সেফ অ্যান্টিহিস্টামিন হচ্ছে সেটিরিজিন। কতটুকু দেবো আমি? 2.5 মিলিগ্রাম করে, মানে 1 ml এর মধ্যে। যদি আমি ড্রপ দেই তাহলে 2.5 মিলিগ্রাম দেবো, সর্বোচ্চ 2.5 মিলিগ্রাম দেবো। এখন 3 মাস বয়সের মধ্যে আপনি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে 1 ml এর মধ্যে 15 ফোঁটা থাকে, 15 ফোঁটা থেকে কমাই দেন, 7 ফোঁটা 8 ফোঁটা দেন। এখানে সেটিরিজিনের ডোজটা আবার সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নেবেন। ইনফ্যান্ট 6 মান্থ টু লেস, এরপরে 6 মাস থেকে 12 বছর, সেখানে 2.5 মিলিগ্রাম করে আপনি দিবেন আধা চামচ। আর 12 মাস থেকে উপরে হলে 2.5 মিলিগ্রাম, সেক্ষেত্রে 2.5 মিলিগ্রাম। 2 থেকে 5 বছরে হচ্ছে 5 মিলিগ্রাম। 6 থেকে 12 বছর হলে সেক্ষেত্রে আপনার 10 মিলিগ্রাম, 2 চামচ করে। এটা মনে রাখলে চলবে। মানে এক একটা ডাটাবেস এক এক রকম দিছে, আপনার জাস্ট এটা মনে রাখবেন, এটা সবচেয়ে রিলায়েবল যে আমার 6 মাস থেকে 5 বছর
2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারেন। আর 6 বছরের উপরে হলে 5 to 10 মিলিগ্রাম দিতে পারবেন। এটা গেল সেটিরিজিনের আলোচনা। তাহলে দেখেন সহজে যদি আমরা দেখি প্রতি কেজিতে, আরো সহজে, যে প্রতি কেজিতে কতটুকু দেবেন। প্রতি কেজিতে 2 ফোঁটা দিনে একবার দিলে হবে। এটা হচ্ছে এখন মানে 3 মাস 4 মাস। এখানে আরেকটু সহজভাবে দেওয়া হয়েছে, 1 বছর বয়স পর্যন্ত ড্রপে দিলে হবে। আর 1 থেকে 2 বছর হাফ চামচ, 2 থেকে 5 বছর 1 চামচ ডেলি একবার, আর 5 বছরের উপরে হলে 1 চামচ দিনে 2 বার সেটিরিজিনের। যেহেতু এটা সবচেয়ে সেফ, এটার ডোজটা একটু মনে রাখবেন। এখন দেখেন এখানে একটা সিনারিও দিলাম যে সার্জানা 5 মান্থ বেবি, 7 কেজি ওজন, তার রানী নোজ 9 দিন থেকে। এখন তার রানী নোজের জন্য আমরা সর্বপ্রথম যেটা দেব সেটা হচ্ছে একটু মাইক্রোফোনটা বন্ধ করে করেন খালেদা নোজ। এখন ভাইয়া দেখেন, হোস্ট যিনি থাকেন তিনি হচ্ছে সবাইকে মিউট করতে পারেন তো? হোস্ট থাকলে মিউট করা যায় সবাইকে, অটো মিউট হয়ে যাবে। হ্যাঁ করে দিছে। আচ্ছা এখানে একটু দেখেন, আমরা একটু এদিকটা একটু লক্ষ্য করি। সার্জানা 5 মাস বয়স, 7 কেজি ওয়েট, 7 কেজি ওজন। এখন তাহলে 7 কেজি ওজন যেহেতু আছে, আমরা যদি বলি মানে সেটেরিজিনের আরেকটা যেটা ডোজ ফর্মুলা বলছি যে প্রতি কেজিতে 2 ফোঁটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 7 কেজি ওজন তো 7 কেজিতে 14 ফোঁটা আমরা 1 ml দিয়ে দিতে পারি। 1 ml এ 15 ফোঁটা থাকে, যে তার রানী নোজ। যেটা বলতে চাইলাম যে রানী নোজের মধ্যে সবসময় ফার্স্ট টাইম ক্ষেত্রে আমার একটা ড্রপ হলে চলে, যে সোডিয়াম ক্লোরাইডের যে ড্রপ গুলো আছে, নরসল নামে পাওয়া যায়, সোলো নামে পাওয়া যায়, এনসল নামে পাওয়া যায়। ওই ড্রপ দিলেই কি ম্যাক্সিমামের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায়। আবার যাদের ড্রপে ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা অ্যান্টিহিস্টামিন লাগতে পারে। সিনারিও 4, এখন এখানে সার্জানা 3 বছর বয়স, তার সমস্যা হচ্ছে অ্যালার্জি। এখন আপনি তাকে সেটিরিজিন দিতে চাচ্ছেন, 3 বছর বয়স। কতটুকু দিবেন? তাকে আধা চামচ করে দৈনিক 2 বার দিতে পারেন, অথবা 1 চামচ করে দৈনিক 1 বার দিতে পারেন। সিরাপ ফর্মে দিলে হবে। ডেসফ্লোরাটাডিনের ডোজটা একটু দেখেন। ডেসফ্লোরাটাডিন যেহেতু সেটিরিজিন শিখছেন, এখন ডেসফ্লোরাটাডিন আরেকটা দেখেন। ইউজুয়াল পেডিয়াট্রিক ডোজ ফর অ্যালার্জিক রাইনাইটিস, 6 মাস থেকে 11 মাস পর্যন্ত 1 মিলিগ্রাম ওরালি ওয়ান্স এ ডে। আর 12 মাস থেকে 5 বছর পর্যন্ত একটু বাড়বে, হ্যাঁ 1.25 মিলিগ্রাম। আর 6 বছর থেকে 11 বছর পর্যন্ত 2.5 মিলিগ্রাম। আর 12 বছরের উপরে বয়স্কদের জন্য 5 মিলিগ্রাম। তাহলে দেখেন 12 বছরের উপরে হচ্ছে এগুলো ডেসফ্লোর 5 মিলিগ্রাম নামে পাওয়া যায়, ডেসফ্লোরাটাডিনটা। তাহলে 12 বছরের উপরে হইলে 5 মিলিগ্রাম, আর 12 বছরের নিচে 6 বছরের উপরে হইলে 2.5 মিলিগ্রাম। আর হচ্ছে সহজ মনে রাখেন, বয়স 5 বছর পর্যন্ত আধা চামচ, 5 বছরের পর হচ্ছে 1 চামচ। এই যে সিরাপ, যে ডেসফ্লোর যে সিরাপটা বাজারে পাওয়া যায়, এটার 1 চামচের মধ্যে থাকে 2.5 মিলিগ্রাম। হ্যাঁ 1 চামচের মধ্যে 2.5 মিলিগ্রাম থাকে। আবার ডেসফ্লোর কিডস আছে, এটা 1 ml এর মধ্যে থাকে 0.5 মিলিগ্রাম, মানে 15 ফোঁটার মধ্যে 0.5 মিলিগ্রাম থাকে। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি, মানে ড্রপ আর ডেসফ্লোর কিডস সিরাপের মধ্যে, মানে ডেসফ্লোর কিডস দিয়ে আর ড্রপ দিয়ে তেমন একটা বাড়তি সুবিধা নাই। আপনাকে ডোজ মিলাইতে হলে ড্রপের ক্ষেত্রেও 5 ml দিতে হইব, আবার ড্রপের ক্ষেত্রে সিরাপের ক্ষেত্রেও 5 ml দিতে হবে। দুইটারই মোটামুটি সেম ডোজ, মানে কনসেন্ট্রেশনটা সমান। তাহলে এখানে যেটা আছে, যদি ডেসফ্লোর কাউকে দেন, বয়স 5 বছর পর্যন্ত আধা চামচ করে দিবেন দিনে একবার। আর 5 বছরের পরে হলে 1 চামচ করে দিনে একবার। আর 12 বছরের পরে হলে 5 মিলিগ্রাম ট্যাবলেট দিবেন। ওই ট্যাবলেট পাওয়া যায়, ডেসফ্লোর 5 মিলিগ্রাম পাওয়া যায়। ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিনের হচ্ছে ফেক্সো, ফেনোফেক্স বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ আমাদের সিরাপটা আমাদের জানা দরকার বাচ্চাদের জন্য। তো সিরাপের মধ্যে 1 চামচের মধ্যে থাকে 30 মিলিগ্রাম, ফেক্সো 1 চামচের মধ্যে থাকে 30 মিলিগ্রাম।
তো যদি আপনি 6 মাসের উপরে দেন, আমরা এটা দেব না, কারণ যেহেতু গাইডলাইন গুলো আমাদের সেটিরিজিনকে সবচেয়ে সেফ বলে, আমরা সেটিরিজিনটাতেই থাকবো। 2 বছরের উপরে হলে আপনি ফেক্সো দিতে পারবেন। ফেক্সো একটু ভালো আর্লি কাজ করবে সেটিরিজিন থেকে, এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদিও আর্লি কাজ করে, সাইড ইফেক্টও আছে। সেই জন্য আমরা এটাকে একটু অ্যাভয়েড করে আমরা প্রথম যেগুলো আছে ওইটা দিয়ে আমরা শুরু করব। তো এখানে 6 মান্থ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত আধা চামচ করে দেব, আধা চামচ করে দিনে 2 বার। আর 2 বছরের পরে হলে 1 চামচ করে দিনে 2 বার। এখানে আমরা মায়ো ক্লিনিক থেকে একটা ইনফরমেশন আনছি। মায়ো ক্লিনিক আমেরিকান একটা রিসার্চ ওয়েবসাইট। প্রতিটা ড্রাগের উপর তারা মানে কেস বেস স্টাডি করে, মানে এগুলো অনেকগুলো এক্সপেরিমেন্টাল স্টাডি থেকে আসে যে ফেক্সোফেনাডিনটা 4 বছরের নিচে দেওয়াটা উচিত না, এটা সমীচীন না। 4 বছরের নিচে ফেক্সোফেনাডিনটা দিবেন না। এটা মায়ের ক্লিনিকের একটা ইনফরমেশন, এটা একটু মনে রাখবেন যে ফেক্সোফেনাডিনটা আমরা 4 বছরের পরে দেব। এফ দ্বারা মনে রাখবেন, এফ ফর 4, তাহলে আমরা 4 বছরের পরে আমরা ফেক্সোটা দেব। এখানে ফেক্সো ভিডি ডোজ কেন? মোস্ট অফ অ্যান্টিহিস্টামিন তো ওডি ডোজ। হ্যাঁ, এটা বিডি ডোজ, এটা হাফ লাইফ হিসেবে এটাকে বিডি ডোজ হিসেবে করা হয়েছে। বিএনএফ ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি যেটা আছে ওখানে এটা বিডি ডোজে দেওয়া আছে বাচ্চাদের ক্ষেত্রে। ওকে। এখন যদি আমরা রুপাটাডিন দেখেন, রুপাটাডিনটা একবার ডাইরেক্ট মায়ো ক্লিনিক বলছে একবারে 2 বছরের নিচে ব্যবহার করাটা উচিত না। হ্যাঁ, রূপা সিরাপ নামে পাওয়া যায়। 10 কেজি থেকে 25 কেজি পর্যন্ত আধা চামচ করে দৈনিক একবার। আর 25 কেজির উপর হলো 1 TSF ওয়ান্স ডেইলি। তো এটা রুপাটাডিন আপনারা ব্যবহার করবেন না বাচ্চাদের ক্ষেত্রে, এটা দরকার নেই। এখন আমরা দেখি ইন্ডিকেশন অফ অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন ইন্ডিকেশন কি কি আছে এগুলো আলোচনা হয়ে গেছে। কমন কোল্ডে দেওয়া হয়, রানি নোজ, ইচিং, অ্যালার্জিক ডিসঅর্ডার। এরপরে প্রোডাক্টিভ কফের মধ্যে কখনোই অ্যান্টিহিস্টামিন দিবেন না। এখানে রেড মার্ক করা যে লাইনটা আছে এটা একটু মনে রাখবেন। তো প্রোডাক্টিভ কফের মধ্যে দিলে কি হবে? তো অ্যান্টিহিস্টামিন কি করে অ্যাকচুয়ালি? অ্যান্টিহিস্টামিন ভ্যাসোকনস্ট্রিকশন করে। হ্যাঁ, প্রোডাক্টিভ কফের মধ্যে দিলে এই যে কফটা আছে এগুলো কিন্তু মানে থিক হয়ে যাবে, থিক হয়ে দেখা যাচ্ছে ওইগুলো বিভিন্ন জায়গার মধ্যে ওইগুলো থিক হয়ে বসে যাবে, ওইগুলো আর বের হবে না। এরপরে কাশির পরিমাণ আরো বেড়ে যাবে। এই কারণে যদি দেখেন কারো প্রোডাক্টিভ কফ আছে, তাহলে এই প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে, প্রোডাক্টিভ কফ মানে কি? কফ উইথ স্পোটাম অর ফেলগাম, কফের সাথে দেখা যাচ্ছে কাশির সাথে কিছু বের হচ্ছে, মিউকাস যাচ্ছে। যদি এরকম হয় আপনারা অ্যান্টিহিস্টামিন দেওয়ার আগে অনেক সতর্কতা অবলম্বন করবেন। ফর এক্সাম্পল, নাকে পানি নিয়ে আসছে, সাথে ড্রাই কফ আছে, আপনি একটা অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি দেখেন যে তার প্রোডাক্টিভ কফ আছে, নাকে পানি আছে, তাহলে সেই ক্ষেত্রে রানি নোজ আছে প্লাস প্রোডাক্টিভ কফ আছে, এই ক্ষেত্রে কখনোই অ্যান্টিহিস্টামিন দিবেন না। তার রানি নোজের জন্য আপনি তাকে ড্রপ দেন। হ্যাঁ, বিভিন্ন ড্রপ নাম পাওয়া যায়, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট আছে, নরমাল স্যালাইন আছে, যেকোনো একটা দেন। কিন্তু তাকে অ্যান্টিহিস্টামিন দিবেন না। তাকে প্রোডাক্টিভ কফের ম্যানেজমেন্ট হিসেবে আলাদা যে অ্যামব্রক্সল যে সিরাপ গুলো আছে, মিউকোলাইটিক যে সিরাপ গুলো আছে ওইগুলো দিবেন। তাহলে অ্যান্টিহিস্টামিন থেকে কয়েকটা বিষয় মনে রাখেন। বাচ্চাদের ক্ষেত্রে সেটিরিজিন প্রোডাক্টিভ কফ হলে দেওয়া যাবে না। মোশন সিকনেস এর ক্ষেত্রে ব্যবহার হয়, শর্ট টার্ম ট্রিটমেন্ট ফর ইনসোমনিয়াতেও দেওয়া যায়। আমরা এখানে ভাই কখন হচ্ছে কিটো টিফিন ইউজ করব? জি, মানে অ্যান্টিহিস্টামিনের মধ্যে তো সেটিরিজিন পড়লাম, মানে কখন কিটো টিফিন ইউজ করব? টুফেন সিরাপ কখন দিব? কিটোটোফেনের ইয়েটা আসতেছে, ওটা হচ্ছে মাস্ট সেল স্টাবলাইজার। হ্যাঁ, তো মাস্ট সেল স্টাবলাইজারটা আমরা কখন দেব ওইটা আমাদের আলাদা একটা টপিক আছে, ওখানে আলোচনা করবো। ওইটা তো অ্যান্টিহিস্টামিন না, ওটা মানে মাস্ট সেল স্টাবলাইজার হিসাবে ধরা হয় আর কি। ও অ্যান্টিহিস্টামিন গুলো হিস্টামিনের ইফেক্টটাকে বন্ধ করে দেয়, আর মাস্ট সেল স্টাবলাইজার যেগুলো আছে ওইগুলো মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হওয়াটা বন্ধ করে দেয়। আচ্ছা, বুঝ। তাহলে এখানে এই কথাটা একটু বারবার জোর দিচ্ছি যে আমাদের লেস দ্যান 6 ইয়ার এজ এর মধ্যে আমাদের সিডাটিভ যে পেডিয়ামিন, জাইরিল যে ফেভারিট যেগুলো আছে এগুলো একটু বন্ধ করবেন।
লিস্ট নিউজিল্যান্ডের রিসার্চ গুলো আসলে খুবই হেল্পফুল। ওরা ডার্মাটোলজির উপর যথেষ্ট মানে অনেক বেশি পরিমাণ, ডার্মানেট ডট নিউজিল্যান্ডের একটা ওয়েবসাইট আছে। এখানে পুরো বিশ্বের মানে সবাই মোটামুটি ওয়েবসাইটটা একটু ফলো করে, গভর্নমেন্ট ওয়েবসাইট। হ্যাঁ, তো তারা এই দিক দিয়ে একটু অনেক বেশি পরিমাণ একটু কেয়ারফুল। তো একটু এটা একটু মনে রাখবেন যে এইগুলো যাতে ব্যবহার না করেন। আসেন এখানে কিটো টিফিনের বিষয়টা আসছে, যেটা মাস্ট সেল স্টেবিলাইজার। Adults and children 3 years of age and older, then usual dose is 1 milligram biday. তাহলে কিটো টিফিনটা 1 মিলিগ্রাম বিডি হিসাবে দেওয়া হয় সকালে এন্ড সন্ধ্যায়। হ্যাঁ, ইনফ্যান্ট এন্ড চিলড্রেন ফ্রম 6 মান্থ টু 3 ইয়ার্স অফ এজ, ইউজুয়াল ডোজ হচ্ছে 0.05 মিলিগ্রাম পার কেজি টুয়াইস ডেইলি। এটা একটু সহজে মনে রাখবেন। প্রোফেন, কিটোফ, টোটি বিভিন্ন নামে পাওয়া যায়। এক চামচের মধ্যে থাকে 1 মিলিগ্রাম। 1 চামচ সমান 5 ml, এটা আপনারা সবাই জানেন। তো 1 চামচের মধ্যে কতটুকু থাকে? 1 মিলিগ্রাম। তাহলে আমরা ট্যাবলেট প্রোফেন 1 মিলিগ্রাম নামে পাওয়া যায়। তাহলে কিটো টিফিনের ডোজটা কিভাবে মনে রাখবেন? এটা হচ্ছে 10 কেজি ওয়েটের জন্য হাফ টিএসএফ। যদি ওজন যদি 10 কেজি হয় তাহলে তাকে আধা চামচ করে দিনে 2 বার। আরো সহজে মনে রাখেন, প্রতি কেজিতে 4 ফোঁটা করে যদি ড্রপারের সাহায্যে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি কেজিতে 4 ফোঁটা করে দেওয়া হয়। তো এখানে আপনি যেটা বলছেন যে ওই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানে অ্যান্টিহিস্টামিন না দিয়ে মাস্ট সেল স্টেবিলাইজারটাকে ফার্স্ট লাইনে রাখা হয়। হ্যাঁ, কারণ ওইগুলো অন্যভাবে ওইগুলো মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হওয়াটাকে বন্ধ করে দেয়। আর কিটোটিফেন কখন দেওয়া হয়? তাহলে কিটোটিফেনের ডোজটা মনে রাখবেন, 10 কেজি যদি ওজন হয় তাহলে আধা চামচ করে দিনে 2 বার। কিটোটিফেনে অনেক বেশি পরিমাণ ঘুম নিয়ে আসে, এই জন্য একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এগুলো 4 ফোঁটা করে, প্রতি কেজিতে 4 ফোঁটা করে। যদি 5 কেজি ওজন হয় তাহলে 16 ফোঁটা করে দিনে 2 বার। বলবেন যে একটা ড্রপার নিয়ে নেবেন, ওই ড্রপারে করে আপনি তাকে খাওয়াবেন। কিটো টিফিনটা কোথায় দেওয়া হয়? লং টার্ম ইফেক্টের ক্ষেত্রে, যেমন অ্যাজমা এবং কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে তার দীর্ঘদিন যাবত মানে বিভিন্ন সমস্যা, রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি সমস্যা আছে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে, এটোপিক ডার্মাটাইটিস আছে, অথবা তার ক্রনিক আর্টিকারিয়া আছে, এরপরে কোলিনার্জিক আর্টিকারিয়া, এক্সারসাইজ ইনডিউস আর্টিকারিয়া, মানে আর্টিকারিয়া যে সমস্যাগুলো আছে ওখানের মধ্যে কিটো টিফিনটা দেওয়া হয়। কিটো টিফিনের সাইড ইফেক্ট কি? ওভারঅল অ্যান্টিহিস্টামিনের সাইড ইফেক্টটা কি? ড্রাউজিনেস, স্লিপিনেস, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ডিফিকাল্টি ফিলিং। আচ্ছা, এখানে তো অনেক আলোচনা হয়ে গেল প্রায়, ভাবলাম 1 ঘন্টা ব্রঙ্কো ডাইলেটরে আসলাম আমরা। আচ্ছা, আমরা ব্রঙ্কো ডাইলেটর থেকে একটু কালকে আলোচনা করবো।